দর্শক চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি চলচ্চিত্র পরিচালক ডক্টর মতিন রহমানের কাছে। স্যার, আবার ফিরলাম আপনার কাছে। যেমনটি বলছিলাম যে আজ আমাদের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিকী, মূলত তাকে স্মরণ করবার জন্যই আপনাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আজকের এই দিনে যখন আমরা তাকে হারিয়েছি, সেই সময়টাতে যখন আপনি প্রথম খবর পেয়েছিলেন যে সালমান শাহ মৃত্যুবরণ করেছে, ঠিক সেই মুহূর্তে আসলে কি কাজ করেছিল আপনার মধ্যে? এটা অপ্রত্যাশিত ঘটনা আর কি। তো স্বাভাবিক যেহেতু নয়, যথারীতি আমি বাসায় ছিলাম, আমার বাসায় হঠাৎ করে একটি তথ্য আসলো যে সালমান শাহ মারা গেছে আর কি। এবং বিস্মিত হবারই ব্যাপার, কারণ সালমান কেন মারা যাবে আর কি, মারা যাওয়ার তো কোনো পূর্ব লক্ষণ তার ছিল না আর কি। খুবই আকস্মিক ছিল মৃত্যুটা। এবং আমি স্তব্ধ হয়ে গেলাম, আমার বাসাতে স্তব্ধ হলাম, দেখলাম নিচে একটা গাড়ি আসছে। আমার সঙ্গে কাজ করতো মন্তাজুর রহমান আকবর, ওর গাড়ি আসছে, আমাকে নিয়ে যাবে এফডিসিতে। তা আমি বিষয়টা কিভাবে ভাববো, কিভাবে চিন্তা করব বুঝতে পারছিলাম। আমার সাথে তখন আমরা তখন একটা স্ক্রিপ্টের কাজ করছিলাম, আমাদের বিখ্যাত আরেকজন পরিচালক আছে কমল সরকার, তাকে নিয়ে কাজ করছিলাম। তখন আমরা একদম আসলে ভীষণভাবে স্তব্ধ হয়ে গেলাম। এবং সম্ভবত সেই দুপুরের সেই না খেয়ে বা আমরা কোনো কিছু পানাহার না করে আমরা রওনা দিলাম আর কি। তারপরে তো একটি ঘটনা, যে ঘটনা বর্ণনার বাইরে, আমরা ভাবতে পারছি না যে সালমান নাই, এত লোক আছে, সালমান নাই কেন? সেটাই, এটা মেনে নেওয়াটাই তো কষ্টের। এত মানুষ আছে, সালমান থাকবে না কেন? সালমান নিশ্চয়ই আছে। মানে আমাদের কোনো বিশ্বাসের জায়গাটা স্থিরই হচ্ছে না যে সালমান নাই। স্যার, আমাকে একটু বলবেন যে সর্বশেষ কখন দেখা হয়েছিল তার সাথে? এবং ওর সাথে দেখা তো তার মৃত্যুর আগে রাতে আর কি। যে মৃত্যুটা যে পরদিন সকালে হলো, সম্ভবত বৃহস্পতিবার, শুক্রবার তার মৃত্যুটা হয়েছিল। তার রাতে আমরা একসঙ্গে আমরা ছিলাম। আচ্ছা, গল্প করতাম, আড্ডা দিতাম, বা শিডিউলের জন্য তার পিছিয়ে পিছিয়ে ঘুরতাম যে 2টা দিন দিয়ে আমার অমুক কাজটা বাকি আছে। তো সব পরিচালকরা যখন তাকে নিয়ে কাজ করতে, সবাই তাকে একটা আনন্দ পেতাম, কারণ ও হলো একটা এমন একটা আড্ডাবাজ লোক, প্রাণবন্ত একজন মানুষ। হ্যাঁ, কাজ নাই কিন্তু সে খুব ভালোবাসতো কথা বলতে। ওই ডাবিং করছে, ধাম করে বাইরে এসে একটু কথা বলে আবার যায়। আমি যতটুকু জানি যে সালমান শাহ বাংলা চলচ্চিত্রকে নিয়ে খুব ভাবতেন, ওন করতেন। এই ব্যাপারটা কখনো আপনারা ফিল করেছেন কিনা? একটা মানুষ যখন তার পেশাগত কাজে নিজেকে বিলিয়ে দেয়, নিজেকে উৎসর্গ করে, তখন বুঝে নিতে হবে সেই পেশাটাকে সে ভালোবাসে এবং সে পেশার যে মানে ক্ষেত্রটাকে সে ভালোবাসে, অর্থাৎ সিনেমাটাকে সে ভালোবাসে। সে তো ডিভোটেড, যে সিনেমা সিনেমা সিনেমা, দিন নাই রাত নাই পরিশ্রম করছে। তার মানেটা কি? এই শিল্পটাকে সে ভালোবাসে। জি জি, এটা বুঝতে আর ভালোবেসে কাজ করলে সেটার প্রতিদান মনে হয় পাওয়াই যায়, এবং সেই জায়গা থেকে সালমান শাহ এখনো পর্যন্ত সমানভাবে জনপ্রিয়। আমার মনে হয় এটার উপরে একটা ভালো গবেষণা হওয়ার সুযোগ আছে। কারণ যারা সালমান জীবিত অবস্থায় যে সমস্ত জেনারেশন ছিল না, তারাও কিন্তু এখন সালমানকে ফলো করে পোশাক পরছে, নানা জায়গায় তারা ক্লাব করতেছে, সোসাইটি করছে। এটা অদ্ভুত ব্যাপার আর কি। মৃত্যুর এত বছর পরও তার কি এমন জনপ্রিয়তা, তাদের এই যে সমস্ত জেনারেশনকে আকৃষ্ট করছে, তারা সে মাথায় ফিরতে বেঁধে এই বেঁধে। এই আপনার মাসখানেক আগে আপনার বাংলাদেশ ফিল্ম আর্কাইভে একটা প্রজেকশন হলো, আমারই ছবি দেখলাম, যে সেখানে প্রায় 150 থেকে 200 লোকজন আসছে। তারা কিন্তু কোনো দর্শক না, তারা হলো সালমানের ফলোয়ার, বিভিন্ন ক্লাব সোসাইটি থেকে আসছে ওই ছবিটা ওই দিন প্রদর্শন হবে ওটা দেখার জন্য। এমন না যে কিছু দর্শক নতুন করে আসে, তা না। কেন? তাহলে আমার মনে হয় গবেষণাটা বা এখানে চেয়ারে ওই ধরনের একটা লোক দরকার। গবেষণার সাথে একটা যুক্ত করতে চাই যে তাকে নিয়ে কোনো বায়োপিক নির্মাণ করবার ইচ্ছেটা আছে কিনা, বা আপনি কখনো দেখেছেন কিনা? এটা তো এখন নির্মাতাদের উপর ইচ্ছা করবে, নির্মাতা চিন্তা করবে যে তাকে নিয়ে বানাবে কিনা। তবে বায়োপিক না হলেও প্রচুর মানে পাঠ্য হিসাবে এই মানুষের যে চিন্তা, জনমানুষের যে চাওয়া, কি চাওয়াটা তাকে সে পূরণ করে গেছে, এটা আমার মনে হয় আসা উচিত। আর তো আজকে আমরা এত দীর্ঘ বছর তার অনুপস্থিতিতে প্রচুর আমরা মানে ভিজুয়াল মাধ্যমে কিন্তু কথা বলেছি সবাই, এগুলো একত্রিত হয়ে একটা পাবলিকেশন হওয়া উচিত। এটা আমাদেরই দায়বদ্ধতা। এটা আমি না পারলে আপনি পারবেন, আপনি না পারলে আজকের এই অনুষ্ঠানের যিনি আছেন তিনি পারবেন, পারা উচিত কারো। আপনার নির্মিত চলচ্চিত্র তোমাকে চাইতে আপনি সালমান শাহ এবং শাবনূর এই দুটি জুটিকে কাস্ট করেছিলেন। তার আগে তো সালমান শাহ বেশ জনপ্রিয়তা যাচ্ছে, মানে
তাদেরকে কাস্ট করবার আগে আপনি আসলে সালমান শাহকে কিভাবে দেখেছিলেন এবং যখন তার সাথে আপনি কাজ করতে গেলেন তখন আসলে আপনি তাকে কিভাবে আবিষ্কার করলেন? আমার আগে তো সালমান জনপ্রিয় হয়ে গেছে, জি, স্বপ্নের ঠিকানায় এসে কাজ করে পাবলিকের প্রচুর প্রশংসা নিয়ে গেছে। আর কিয়ামত থেকে কিয়ামত তো বলবো না, আর একটা কিয়ামত বানাই দিয়ে চলে গেছে। আমরা তখন তখন তো স্বাভাবিকভাবে সালমান আমার ছবিতে আসার কথা না, ঠিক আছে। আমি তখন তো সিনিয়র আর্টিস্ট যাদের তাদের নিয়ে কাজ করছি আর কি। আচ্ছা, প্রযোজক বললো যে চলেন আমরা আর একটা ট্রাই করি, একটা নতুন গল্প, নতুন জেনারেশনের গল্প নিয়ে কাজ করি এবং সেখানে সালমান শাবনূর থাকবে। আমরা ভাবছিলাম যে আসলে তো দর্শক নিচ্ছে তাকে আর কি, তাহলে আমরা কেন পিছিয়ে থাকবো আর কি। নির্মাতা প্রযোজকরা সবসময় একটা রিস্ক নিতে চায়। সে জনপ্রিয়তা থেকে সালমানকে নেওয়া এবং সেই জনপ্রিয়তাকে কাজে লাগানোর একটা কৌশল না, সবকিছু ব্র্যান্ডকে ব্যবহার করে, শিল্পীরা ব্যবহার করে, নির্মাতা ব্যবহার করে, প্রযোজকরা ব্যবহার করে। আমি আসলে তার ব্র্যান্ড, সে যে ব্র্যান্ড হয়ে যাচ্ছে এটাকে ব্যবহার করেছে এবং একটা প্রতিটি নির্মাতার একটা স্টাইল থাকে, এক ধরনের কৌশলগত স্টাইল থাকে, সেই স্টাইল কিছু ফলো করে আলাদা কিছু ভাবে তাকে প্রেজেন্টেশন করা। কিন্তু সে আগেই পপুলার, আগে সে পপুলার ছিল। তাকে যখন আপনি ডিরেক্ট করতে গেছিলেন তখন কোন বিষয়গুলো আপনাকে ভাবতে হয়েছিল যে তাকে ডিরেকশনটা কিভাবে দিতে হবে? সেখানে কোনো কৌশলগত দিক ছিল কিনা? না, তৈরি শিল্পী যারা তৈরি হয়ে যায়, একবার হয়ে গেছে, তাদেরকে নিয়ে ভাবতে হয় না। আর তার সাথে আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারটা যদি ব্যাপারটা হলো আপনি চরিত্রটা বুঝিয়ে দিবেন, ও পারবে, ও করতে পারবে। এই কনফিডেন্স সে তো নিজেকে প্রমাণ করেছে, যার কারণে ওখানে আমাকে খুব বেশি কষ্ট করতে হয় না। সালমান শাহ অভিনয়ে এসেছেন আসলে মিউজিক ভিডিওর মাধ্যমে, তারপর নাটকে কাজ করেছেন এবং তারপর চলচ্চিত্রে এসেছেন কিয়ামত থেকে কিয়ামত। কিন্তু এই যে অভিনয়ের প্রতি তার যে দক্ষতা, তিনি অভিনয়টাকে যতটা সাবলীল এবং সহজাত করে তুলেছেন, মানে এই জিনিসটা আসলে রপ্ত করেছেন কিভাবে, বা সে বিষয়ে আপনি যদি কিছু বলতে চান। প্রথমত সে চরিত্রটা সে বুঝে নিত আর কি, এবং নিজের প্রাণবন্ত অভিনয় করার চেষ্টা করতো, আপ্রাণ চেষ্টা করতো। আপনাকে একটা ঘটনা বলি, আমরা যে কোনো স্ট্যান্ড বা একটা রিক্সি শটগুলো আমরা স্ট্যান্ডম্যানকে দিয়ে দিই আর কি, সে নিজেই দিবে। আচ্ছা, তার কি বুঝতেছেন বলেন যে এটা রিয়াল হতে হবে, এটা আমি দিয়েছি, আমি সালমান 3 তলা থেকে লাফ দিয়েছি এবং আমার ছবিতে সেই আমরা সেখানে চিৎকার করছি তুমি এই দুর্ঘটনা ঘটাও না, কারণ 3 তলা থেকে তুমি এটা লাফ মারো না। বলো আপনি সব কিছু ইয়ে রাখেন, প্রিপারেশন যত সেফটি রাখেন, আমি দিব। এবং সে দিয়ে বসলো। তার মানেটা কি, সে ন্যাচারাল, সব ন্যাচারাল, কোনো রকম দামি চিন্তা করছে না। তো এটা সালমানের ভিতরে একটা আলাদা বৈশিষ্ট্যের একটা অংশ। সালমান শাহ কখনো তার কোনো কষ্টের কথা, আক্ষেপের কথা বা দুঃখের কথা আপনার সাথে শেয়ার করেছিলেন? ওর হয় কি, অভিমানী ছেলেরা তো যে কোনো বিষয়, ছোটখাটো বিষয়গুলো, এবং শিল্পী মানুষরা মনে হয় একটু বেশি অভিমানী হয় আর কি। রাত্রি 2টা-3টায় ফোন করে হয়তো একটা কথা বলতেছে, না আপনার ছবিতে কাজ করব না, আপনি আমাকে টাকা পাঠান, আমার অনেক টাকা লাগবে, আমি এটা করব ওটা করব। আমি টাকা লাগবে, টাকা তোমাকে তো দিলাম ভাই। আরে না না, এমনি মজা করলাম, আমি একটু কক্সবাজারে একটা ইয়ে বানাবো, রিসোর্ট বানাবো, আমার টাকা লাগবে। আচ্ছা, মানে এই যে ছেলে মানুষের একটা আবদার আর কি, তাই না? বাচ্চারা কিন্তু এরকম আবদার করে, খুব অস্থির এবং স্বপ্নবাজ একজন মানুষ। শিশুসুলভ আচরণ, একটা শিল্পীর ভিতরে যদি শিশুসুলভ আচরণ করতে, সবকিছু অনুকরণ করতে পছন্দ করে। আপনি যখন ম্যাচিউরড হয়ে যাবেন সবকিছু অনুকরণ করতে পারবেন না, ওটা তখন একটি অভিনয় কলার ভিতরে পড়ে যাবে। ও অভিনয় করতো, শিশুর মতো অভিনয় করতো আর কি। আচ্ছা, ইনোসেন্স, সবকিছু ইনোসেন্স। আমি যতটুকু জানি যে সালমান শাহর সাথে শাহরুখ খানের খুব ভালো একটা সম্পর্ক ছিল, অভিনয়ের ক্ষেত্রে হোক, স্টাইলের ক্ষেত্রে হোক। তিনি কি কখনো কাউকে ফলো করতেন কিনা? দেখেন, প্রতিটি শিল্পী কাউকে না কাউকে ফলো করে আর কি, সেটা চেতন মনে হোক অবচেতন মনে হোক, করতেই হয়। আমি কেন চলচ্চিত্র নির্মাণে আসলাম? আমি আসলাম যে সুভাষ দত্তের কাজ আমার খুব ভালো লাগে। আচ্ছা, আমি যদি সুভাষ দত্ত হতে পারতাম। সুভাষ দত্ত নিজেও বলে গেছে, আমি যদি সত্যজিৎ রায় হতে পারতাম। সে সত্যজিৎ রায় হওয়ার জন্য সে চলচ্চিত্রে আসছে। তা সালমান নিশ্চয়ই কাউকে তার মানে অভিনয়কে, তার সব কিছুকে সে ফলো করেছে আর কি, ওই রকম হতে চেষ্টা করেছে। হওয়া তো যায় না, নিজস্ব স্টাইলে নিজস্ব শৈলীতে সে আলাদা হয়ে যাবে, কিন্তু কেউ না কেউ তো তা থাকবে। সে সময় যে কোনো হিরোই আসতো, ভারতের দিলীপ কুমারকে হতে চায়, কেউ উত্তম কুমার হতে চায়, নায়িকারা সবাই সুচিত্রা হতে চায়। কাউকে দেখে অনুপ্রাণিত হতেই পারে, এটা হওয়া উচিত, শিল্পের ক্ষেত্রে তাই হয় কি, তাই না?
সালমান শাহর সাথে এমন কোনো মুহূর্ত যেটা এখনো পর্যন্ত খুব বেশি নাড়া দেয় আপনাকে, এখনো খুব মনে পড়ে? সালমান তো মানে আমি মেনে নিতে পারি না সালমান নাই আর কি। সালমান থাকলে হয়তো আমি আমার সময় সেই সময়ে হয়তো আরো কিছু জনপ্রিয় ছবি আমি দিতে পারতাম। সালমানের এইটুকু আমার খুব কষ্ট লাগে যে ওর সাথে আমার শেষ শুটিংটা কি ছিল এটা আমি কখনো কোথাও বলিনি আর কি। শেষ শুটিংটা ছিল আমার দ্বিতীয় ছবি, যেটা অর্ধেক রেখে সে মারা গেল আর কি। অর্ধেক শুটিং করে ফেলেছিলাম, আমি জানি না সালমান থাকবে না, তাহলে হয়তো সেই অর্ধেকটা আমি রেখে দিতাম দর্শকের কাছে। এটা মাজারের গান ছিল আর কি। মাজারে সে গাইছে যে পৃথিবীতে আমি সব কিছু হারালাম, ঈশ্বর তোমার কাছে আমি রেখে গেলাম আমার আবেদনটা, আমি যেটা হারিয়েছি সেটা তো আর কোনোদিন পাবো না, তুমি যাদের কারণে আমি হারিয়েছি এই বিচারটা তুমি করো আর কি। গল্পটির মানে আমি ইমতিয়াজের লেখা এই ধরনের একটা গল্প, মানে আকুতি করছি ঈশ্বরের কাছে আর কি। উইদাউট গ্লিসারিন সে মাজারে কাঁদছে আর কি। এটা তো একটা সময় বাংলা চলচ্চিত্রে মাজার একটা বড় ভূমিকা রাখতো আর কি। ভারতীয় দেখবেন যে দুর্গা মূর্তির সামনে একটা দৃশ্য করা, তো গল্পের প্রয়োজনে আমরা করেছি। তো ওই যে কাঁদছে তখন মনে হচ্ছিল যে ওর ভিতরে না জানি কত কষ্ট। আসলে মানে গান তো গান, অভিনয়, তোর এত কান্নার কি আছে বাবা? কই না, লিরিকটা অনেক বেশি টাচি। হ্যাঁ, ওইটা আমার একটা বড় স্মৃতি যে এটা শেষ সিন ছিল মানে তার সাথে করা আপনার কাজ। তার সাথে করা, কিন্তু দৃশ্যের চলচ্চিত্রের মধ্যভাগে এই দৃশ্যটা ছিল আর কি। সময়ের সাথে সাথে গল্প বলার যে ধরন সেখানে পরিবর্তন এসেছে, কারণ আমরা চলচ্চিত্রের পরিবর্তনগুলো দেখলেই বুঝতে পারবো যে এক একজন নির্মাতা এক এক রকম ভাবে আসলে গল্প বলতে চাইছেন। এই পরিবর্তনটা আসলে একজন নির্মাতা হিসেবে আপনি আসলে কিভাবে দেখেন? পরিবর্তন তো সব জায়গায় হতে হবে, তাই না? মানুষের চিন্তা জগতে পরিবর্তন হচ্ছে। আপনার মনে করেন যে আগে আমরা কি বলতাম, আমরা 3 অ্যাক্ট স্ট্রাকচারে গল্প বলতাম। শুরু হবে, মধ্যভাগে যে একটা যন্ত্রণা কষ্ট হবে, শেষে একটা মিলন হয়ে যাবে। এখন কিন্তু সারা পৃথিবীতে গল্প কথন ভঙ্গি বদলে গেছে আর কি। তো গল্প কথন ভঙ্গি যখন বদলে যায়, স্টোরি ন্যারেশন স্টাইল বদলে যাচ্ছে এবং অভিনেতাদের অভিনয় স্টাইল বদলে যাচ্ছে আর কি। এখন এমনও হয় যে শেষ শুরু হলো, তারপর গল্পটা মধ্যভাগে গেল, তারপর আপনার প্রথম ভাগে চলে আসলো। এই যে মানুষের চিন্তা জগৎ যে বিচ্ছিন্নভাবে পরিচালকরা নানাভাবে খেলাধুলো করে আর কি, এতে অভিনয় কলার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আর কি। এই চেঞ্জটা সারা পৃথিবীময়। পারিবারিক গল্পের যে আবহ ছিল সেই আবহটা কি তুলনামূলকভাবে কম পাচ্ছে? এইটা তো আমরা তো এখন ফ্যামিলি, যেটা ফ্যামিলি ছবি বানায় না, সামাজিক ছবি বানায় না। কারণ হলো আপনি দর্শক না গেলে তো আপনি সেখানে সামাজিক ছবি তো বানিয়ে তো হচ্ছে না। এখন একটা ইয়ং জেনারেশন, তারা নানা রকমের ছবি দেখে অভ্যস্ত। বিশেষ করে তারা হরর দেখতে চায়, অ্যাকশন দেখতে চায়, নোয়ার ফিল্ম দেখতে চায়, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের নানা রকমের ট্রিটমেন্ট দেখতে চায়। নির্মাতারা সেগুলো তৈরি করছে এবং লেন্সেও অনেক আধুনিকতা এসেছে সব ক্ষেত্রে আর কি। আসলে আপনার সাথে কথা বলতে গেলে তো অনেক কথা বলবার আছে, কিন্তু সময় তো সংক্ষিপ্ত, তাই আজকের মতন আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে। সবশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলবার থাকে। বাংলাদেশকে আমি ভালোবাসি, বাংলার জল ঋতু বৈচিত্র্যকে আমি ভালোবাসি, বাংলা সংস্কৃতিকে ভালোবাসি, বাংলা সিনেমাকে ভালোবাসি। আপনারা যদি সিনেমাকে ভালোবাসেন, বাংলা সিনেমা দেখেন, তাহলে ভালো ভালো সিনেমা তৈরি হবে এবং একদিন কেউ না কেউ সালমানের মতন হিরো, যারা সালমানকে স্মরণ করেন, মনে করেন, কষ্ট পান, তাদের কাছে এসে আরেকজন নতুন সালমান আসবে আগামী দিনে। নির্মাতারা সে প্রত্যাশা আপনাদের কাছে করে, আমিও নির্মাতা হিসাবে সে প্রত্যাশা করি। সালমান ভালো থাকো, অনন্ত পারে তুমি ভালো থাকো, অনন্তকাল তুমি ভালো থাকো। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে। এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন নোট টাওয়ার, 110 বীরোত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 963203 থেকে 4। আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন কবি মায়া অ্যাঞ্জেলোর একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, কিছু পছন্দ না হলে তা পরিবর্তন করুন, সেটা না পারলে নিজের মনোভাবই পাল্টে ফেলুন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।